২৮ বছর বয়স, এলাকায় প্রান্ত নামে পরিচিত এই যুবক ফরিদপুরে ডিবির হাতে আটকের পর মারা গেছেন। কৈশোরে পিতৃহারা প্রান্তই ছিল এই পরিবারের আশা ভরসা সবকিছু। ফরিদপুরের ইশতিয়াক আহমেদ প্রান্তকে তার এই পরিবারের সামনে থেকে এই বাড়ি থেকেই গ্রেপ্তার করে নিয়ে যায় ডিবি পুলিশের সদস্যরা। ২০ তারিখে নিয়ে যাওয়ার পর ২১ তারিখেই তার মৃত্যু হয়। ভুক্তভোগীর মায়ের দাবি, আটকের পর যোগাযোগ ও দিনদরবার করে প্রান্তকে ছাড়ানোর চেষ্টা হয়েছিল, কিন্তু নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে তার অতীত সম্পৃক্ততার তথ্য পেয়ে শেষ পর্যন্ত আর প্রান্তকে ছাড়তে রাজি হয়নি ডিবি পুলিশ। ঘরের ভিতর মারছে, আমার এই ফ্যামিলি সবার সামনে মারছে, আমার এই এলাকার সব মানুষ দেখছে, সবাই একই কথা বলছে, দেখেন ও এতিম, ও নিষ্পাপুরে ছাড়ে দেন, কেন কথা তারা শুনেনি আমাদের। মৃত্যুর পর বিক্ষুব্ধ এলাকাবাসী আধ ঘন্টার মতো মধুখালীতে মহাসড়ক অবরোধ করেছিল। ২১ জুন রুজু করা এক মামলায় প্রান্তকে রাতে আটক এবং প্যান্টের পকেট থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধারের কথা উল্লেখ করেছিল পুলিশ। তবে ২০ জুন বাড়ির সামনে থেকে আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দিনের বেলায় লুঙ্গি পরা অবস্থায় সাদা পোশাকে তাকে ধরতে দেখা যায়। বিষয়টি নিয়ে ফরিদপুরের পুলিশ সুপার বিবিসি বাংলাকে জানান, অভিযানের সঙ্গে যুক্ত সবাইকে প্রত্যাহার করা হয়েছে, তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। আমি এতটুকু আশ্বস্ত করতে পারি, এটা ইম্পার্শিয়াল ইনকোয়ারি হবে এবং স্বচ্ছ ইনকোয়ারি হবে। তো ইনকোয়ারিতে যে বিষয়টা আসবে আমরা সেভাবে ব্যবস্থা নেব। আমি ঘটনার পরপরই ডিবির যে তৎকালীন যে ইন্সপেক্টর ছিলেন, অর্থাৎ ওসিডিবি সহ যারা আভিযানিক টিমে যারা ছিলেন সবাইকে আমরা আপাতত দায়িত্ব থেকে তাদেরকে প্রত্যাহার করে নিয়ে ইচ্ছি এবং তাদেরকে নতুন করে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ফরিদপুরের ঘটনা পুলিশ হেফাজতে মৃত্যুর প্রথম অভিযোগ। বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং কারা হেফাজতে অস্বাভাবিক মৃত্যু এবং এর তদন্ত নিয়ে উদ্বেগ দেখা গেছে সব সরকারের সময়। সাম্প্রতিককালেরও কারা হেফাজতে বেশ কিছু মৃত্যুর ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকার কর্মীরা। অথচ জুলাই অভ্যুত্থানের পর পরিস্থিতির ইতিবাচক পরিবর্তনের একটি প্রত্যাশা ছিল। খুবই দুঃখজনক এসব জিনিস আমরা ৫ই আগস্ট পরবর্তী সময়ে আশা করি না। কারাগার একটা রাষ্ট্র, পুলিশ একটা রাষ্ট্র, তার সিস্টেমে কোনো চেঞ্জ হয়নি, একটুও না। ২৪-এর আগেও যা ছিল পুলিশ সিস্টেম সেম, বাট মানবাধিকার কমিশনের তো এটা করার কথা। পুলিশ হেফাজতে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মৃত্যু, কারা হেফাজতে মৃত্যু তারা তদন্ত করবে, তো তা তো নাই। মানবাধিকার কমিশন তো এখনো গঠনই হয় নাই। ফরিদপুরের ঘটনার ৩ দিন পর ২৪শে জুন ডিবি পুলিশের কাছে আটক হয়ে চট্টগ্রাম কারাগারে নেয়ার পরদিনই মারা যান নুরুল আলম। অতীতে সাতকানিয়ায় যুবলীগের রাজনীতিতে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে তার পরিবার অভিযোগ করছে এই মৃত্যু অস্বাভাবিক। একটা হচ্ছে পলিটিক্যাল, আরেকটা হচ্ছে পার্সোনাল, মানে জায়গা সম্পত্তির বিরোধ। যে কোনো একটা দ্বন্দ্বের ভিতরে দিয়ে আমার ভাইকে হত্যা করা হয়েছে, এটা হলো আমাদের ভাই আবেদন, এটা হচ্ছে আমাদের অভিযোগ। নুরুল আলমের ঘটনায় কারা কর্তৃপক্ষ বলছে চট্টগ্রাম কারাগারে তাকে সুস্থ অবস্থায় গ্রহণ করা হয়েছিল এবং তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। সকালে নাস্তার পর অসুস্থ বোধ করলে নিজে হেঁটেই কারা হাসপাতালে তিনি গিয়েছিলেন। তো যারা ওনার সাথে ছিলেন, রাত্রে যাপন করেছেন, উনি নিজেও ওনাদের সাথে কথা বলেছেন এবং দেখেছেন আসলে মানে রাতে এসছেন, সকালবেলায় ঘটনা ঘটেছে। তো যে অভিযোগটা হয়েছে অথবা যারা যে অভিযোগ করছেন যে অত্যাচার করে অথবা এ করছে, আসলে প্রবাবলি সঠিক নয়, বাট তারপরও আমরা ফরেন্সিক যে রিপোর্টটা আছে ওইটার জন্য অপেক্ষা করছি, তাহলে হয়তো বা প্রবাবলি এক্সাক্ট কারণটা কেন মৃত্যুবরণ করছে ওইটা পাওয়া যাবে। বাংলাদেশের ক্ষমতাসীনদের বিরোধীরাই সবসময় পুলিশ ও কারা হেফাজতে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ তোলেন। জুলাই অভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, সাবেক এমপি ও মন্ত্রী কারা হেফাজতে অস্বাভাবিক মৃত্যুর শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশে কারাগারগুলোতে চিকিৎসা সেবার সংকট, অবহেলা এবং এমার্জেন্সি বা জরুরি চিকিৎসার মারাত্মক ঘাটতিরও অভিযোগ আছে। কয়েক মাস কারাভোগ করা একজন নারী বিবিসি বাংলাকে বলেন, কারাগারে ২ জন বন্দীর মৃত্যু তিনি দেখেছেন যারা তার দৃষ্টিতে সুচিকিৎসা পাননি। আর নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি দাবি করেন, বন্দী অবস্থায় সুচিকিৎসার অভাব এবং অবহেলার কারণে তার অকাল গর্ভপাত হয়েছে। আমার অনেক হাই প্রেশার ছিল, খেতে পারতেছিলাম না, সুগার অনেক বাড়া ছিল, বারবার বলতেছিলাম কিন্তু ওরা পাত্তাই দিচ্ছিল না। আমার বাচ্চা কয়টা ইয়ারকি মারতেছিল, মনে হয় যে ডক্টর। তো যাই হোক, পরে আসার পর তো আমি বের হয়ে না আসলে ভাই আমি ওখানে মারা যেতাম। ভালো করে ট্রিটমেন্টই দিলাম ভেতরে, খুব অবহেলা, খুব অবহেলা। একটা বেবি মারা গেছে, করেন মেয়েটার অবস্থা এত খারাপ ছিল, একটা ডিউটি ডক্টর থাকে না যে 24 আওয়ার্স কেউ যদি মারা যায় তখন কি হবে। যেমন আমাদের একটা বয়স্ক মহিলা ছিল, ভাত খাচ্ছিল, তো উনি ভাত খাওয়া অবস্থায় মারা গেছেন। কারা কর্তৃপক্ষ দাবি করছে অবহেলায় কারো মৃত্যু হলে তদন্ত এবং শাস্তিও হয়।
এছাড়া চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে বন্দির দলীয় পরিচয় কিংবা অপরাধ বিবেচনা করা হয় না। তবে জটিল রোগ নির্ণয় আর জরুরি প্রয়োজনে চিকিৎসক ও অ্যাম্বুলেন্সের সংকট রয়েছে স্বীকার করে কারা সদর দপ্তর। 151 জন মতো ডক্টর আমার অথরাইজ, বাট আমার পোস্টের আছে মাত্র 2 জন। বাকিরা হচ্ছেন আমরা সিভিল সার্জন অফিস থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে টেম্পোরারি অ্যাটাচমেন্টে আছেন। অনেকগুলো কারাগারে আমাদের অ্যাম্বুলেন্স নেই, একটা বড় সমস্যা, যে কারণে আমরা কিন্তু উই স্ট্রাগল। বাট এই প্রক্রিয়ায় যদি কোথাও যদি কোনো অবহেলাজনিত ঘটনা ঘটে থাকে, ওটাকেও কিন্তু আইডেন্টিফাই করে এবং তার জন্য কিন্তু যে যদি কোনো ব্যক্তিগতভাবে যদি কারোর যদি দায় থাকে, ওইটাকে সুনির্দিষ্টভাবে করে আমরা কিন্তু তাকে পানিশমেন্টও দিয়ে থাকি। কারা সদর দপ্তরের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশে 74টি কারাগারে 84,000-এর মতো বন্দী রয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের হিসেবে চলতি বছর প্রথম 6 মাসে কারা হেফাজতে 61 জন এবং পুলিশ হেফাজতে 4 জনের মৃত্যু হয়েছে। আর 2025 সালে কারাগারে 116 জন আর পুলিশ হেফাজতে অন্তত 11 জনের মৃত্যু হয়েছিল। আবুল কালাম আজাদ, বিবিসি নিউজ, বাংলা।